বাংলা সাহিত্য অবলম্বনে হরর, সাসপেন্স, কমেডি এবং থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা, স্যাটারডে থ্রিলস। আজকের নিবেদন স্যাটারডে থ্রিলসের নিজস্ব গল্প চৌধুরী ভিলার বিভীষিকা। প্রধান চরিত্রে শাগনিক, কেকা, কুন্তল এবং কেয়ারটেকার। গল্প পাঠে রাজীব। শুরু হচ্ছে চৌধুরী ভিলার বিভীষিকা। আপনাকে গ্রামের লোকজন নিয়ে এলো এখানে। আপনাকে গ্রামের রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। কি হয়েছিল আপনার? ডাক্তারবাবু, আমি সব বলবো আপনাকে, সব বলবো। ওই বিভীষিকা আমি কিছুতেই ভুলতে পারবো না। আপনি শুনবেন তো? হ্যাঁ, বলুন না। শোনার জন্যই তো আমি এখানে এসছি। কলেজ শেষ, এবার চাকরির প্রস্তুতি শুরু হবে। কিন্তু চাকরি, কাজ আর নানান ঝামেলা শুরু হওয়ার আগে একটা ছোট্ট ব্রেক নিতে চাই আমরা মানে কুন্তল, কেকা আর আমি। আমরা তিনজন খুব ভালো বন্ধু সেই ছোটবেলা থেকে। স্কুল, কলেজ আমাদের সব একসাথেই কাটে। আইডিয়াটা অবশ্য কুন্তলেরই ছিল। ওদের কোন এক পরিচিত সাহেবপুর বলে কোনো এক গ্রামে থাকতো। ইদানিং কলকাতায় চলে এসেছে ওরা। এই সাহেবপুর নাকি একদম ছবির মতো সুন্দর একটা গ্রাম। ও অবশ্যই যায়নি কোনোদিনও, কিন্তু গল্প শুনেছে অনেক। ওকে ওর আত্মীয়রা অনেকবার যেতে বলেছে, কিন্তু ওর যাওয়া হয়ে ওঠেনি। তাই এই ছুটিটা ও ওখানেই কাটাতে চায়। সেই দিন ও বলল, চল সাহেবপুর যাই। পিসিমণিরা অনেকবার যেতে বলেছিল, কিন্তু যাওয়া হলো না। জায়গাটা নাকি হেব্বি। ওরা কলকাতায় চলে এসেছে, কিন্তু আমি খবর নিয়ে দেখেছি ওখানে একটা পুরাতন বাড়ি আছে। লোকজন নাকি ছুটি কাটাতে, পিকনিক টিকনিক করতে ওখানে যায়। ভালোই হলো, আমরাও না হয় ওখানেই থাকবো। কেকা নাক সিটকে বলল, ধ্যার, সেই যখন ঘুরতে যাচ্ছি চ না ভালো কোথাও যাই, যেমন ধর দীঘা। আরে দীঘা পুরী তো অনেক গেছিস, এর পরও যাবি? এবার না হয় একটু গ্রাম্য সাইডে গেলাম, আবার পুরনো বাড়ি দেখ, বেশ অ্যাডভেঞ্চার হবে কিন্তু। হ্যাঁ রে, ও তো ঠিকই বলেছে। দীঘা পুরী তো অনেক হলো, এবার না হয় একটু গ্রাম এক্সপ্লোর করা যাক। আমিও কুন্তলকে সায় দিলাম, কারণ আমিও প্রপারভাবে কোনোদিন কোনো গ্রামে যাইনি। অগত্যা কেকাকেও রাজি হতে হলো। সুতরাং তিনজনে মিলে দিনক্ষণ ঠিক করে ফেললাম। যাওয়ার দিন চলে এলো। আমার ভীষণ এক্সাইটেড লাগছিল। একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা। স্টেশনে এসে লুচি তরকারি খেয়ে সকাল 7:55 ট্রেনটায় উঠে পড়লাম। একটু তাড়াতাড়ি গিয়ে পড়তে পারলেই ভালো হয়, নতুন জায়গা কিনা। গাড়ি যখন গন্তব্য স্টেশনে পৌঁছালো, ঘড়ি তখন বলছে দুপুর 12:36। স্টেশনে নেমে আমরা প্ল্যাটফর্মের বাইরে এসে দাঁড়ালাম। এখান থেকে বেশ কিছুটা দূরে গ্রাম। কোনো গাড়ি ঘোড়া না করলে এতটা পথ হেঁটে যাওয়া সম্ভব না। এদিকে স্টেশনের আশেপাশে চোখ ফিরিয়ে বুঝলাম কোনো রিক্সা, অটো কিচ্ছু নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। হঠাৎই কুন্তল আর কেকার মধ্যে ঝামেলা লেগে গেল। আরে ধুর শালা, কোথায় নিয়ে এসছিস? একটা গাড়ি অবধি নেই।
যা বাবা, আমি কি করে জানবো যে গাড়ি ঘোড়া পাওয়া যাবে না? আমি কি ভবিষ্যৎবাণী করতে জানি নাকি? তুই এনেছিস, তুই জানবি না? আশ্চর্য তো। আরে আমি শুধু এইটুকুই জানি যে গ্রামটা সুন্দর, আর এখানে ছুটি কাটানোর একটা পুরনো বাড়ি আছে, ব্যাস। তার বাইরে তোরাও যা জানিস আমিও তাই জানি। কেলো করেছে এ ভাই, থাকার জায়গা টাকা পাবো তো নাকি? এসব নিয়ে তো কিছুই বলিসনি। সেদিন জিজ্ঞেস করতে বললি তুই নাকি সব ম্যানেজ করে দিবি। এই তোর ম্যানেজ? এইবার আমি বিরক্ত হয়ে বললাম। ও তার উত্তরে বলল, আরে ধুর, আমি কি জানি এখানকার সম্বন্ধে? পিসিমনির কাছ থেকে শুধু ঠিকানাটা নিয়ে এসেছিলাম, ব্যাস। আর কি আর এমন ব্যাপার, এই তো অর্ধেক চলেই এসেছি, বাকিটাও সবাই মিলে চলে যাব। চাপ নিচ্ছিস কেন? চাপ নেব না? এখন বলছিস তুই কিছুই জানিস না? সেদিন বললি তুই সব দেখে নিবি। এখন যদি থাকার জায়গা না পাই কি হবে বুঝতে পারছিস তো? কি আবার হবে? এই দিক ওই দিক ঘুরে ট্রেন ধরে আবার কলকাতা চলে যাব। বাহ বাহ বাহ, শুনছিস শাগনিক ও কি বলছে? আমার ইচ্ছা করছে ওর চুলগুলো ছিঁড়ে দিতে। আমি ওদের কথায় কান না দিয়ে আশপাশটা দেখতে লাগলাম, আর তখনই একটা ভ্যান আমার চোখে পড়ল। আমি ওদের ঝগড়া থামাতে চেঁচিয়ে উঠলাম, উফ, তোরা থামবি? ওই দেখ একটা ভ্যান। ইউ, ভ্যানে চাপতে হবে নাকি? কেন? তোমার জন্য কি পালকি বা BMW ব্যবস্থা করতে হবে নাকি? একটা মার খাবি। আহ, নে নে নে, চ। ভ্যানওয়ালার কাছে গিয়ে তাকে আমি বললাম, দাদা, চৌধুরী বিলা চেনো? আগে দাইদা বাবু, নিয়ে চলো তো আমাদের। যে আগে দাইদা বাবু। যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল, অন্তত একটা কিছু তো পাওয়া গেল। এবার থাকার জায়গাটা কনফার্ম করতে পারলেই শান্তি। 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম চৌধুরী বিলাতে। ভ্যানওয়ালাকে ভাড়া দিয়ে আমরা নেমে পড়লাম ভ্যান থেকে। যে বাড়িটার সামনে ভ্যানওয়ালা দাঁড় করালো সেটা একটা পুরনো দিনের জমিদার বাড়ি। রাস্তার সামনে একটা গেট, তারপর নুড়ি কাকড় ফেলা রাস্তা। রাস্তাটা কিছু দূর গিয়েই একটা উঠোনের পর বাড়ির সদর দরজা। আমরা গেটের বাইরে থেকে দাঁড়িয়ে বাড়িটা দেখছিলাম। তারপর গেটটা খুলে যেই ঢুকতে যাব, অমনি কোথা থেকে একটা কালো বিড়াল আমাদের সামনে দিয়ে দৌড়ে পালালো। আর একটু হলে কেকা ওটাকে দেখে পিছোতে গিয়েই পড়ে যাচ্ছিল। কুন্তল ওকে না ধরলে ও হয়তো পড়েই যেত। কেকা থ মেরে দাঁড়িয়ে গেল, ভয়ে ভয়ে বলল, ভাই, এখানে থেকে কাজ নেই, চ ফেরত চ, আমার ভালো লাগছে না এখানে। কুন্তল হো হো করে হেসে বলল, ভিতর ডিম একটা বিড়াল দেখে ভয় পেয়ে গেল। উনি নাকি আবার কলেজের ঝাঁসি রানী ছিলেন। বাজে বকিস না কুন্তল, আমার কেমন জানি একটা লাগছে। চ ভাই, চলে যাই। কে কে আপনারা? হঠাৎ একটা প্রশ্ন উঠান লাগোয়া সদর দরজার দিক থেকে ভেসে এলো। আমরা সেদিকে তাকাতে দেখলাম একটা লোক, বেশ বয়স্ক লোকটি। আমি উত্তর দিলাম, আমরা কলকাতা থেকে এসেছিলাম। আমরা শুনেছিলাম এটা একটা পিকনিক স্পট, এখানে কি স্টে করার ব্যবস্থা আছে? হ্যাঁ, আসুন। আমরা ওনাকে অনুসরণ করলাম। একাকে কুন্তল প্রায় ঠেলতে ঠেলতেই নিয়ে গেল। যেতে যেতে ওনাকে জিজ্ঞেস করলাম উনি কে। উনি জানালেন,
এই বাড়ির দেখাশোনা করার দায়িত্ব তারই, অর্থাৎ তিনি এই বাড়ির কেয়ারটেকার। ওনাকে অনুসরণ করে উঠোন, তারপর সদর দরজা পেরিয়ে আমরা একটা হলরুমের মতো জায়গায় এসে দাঁড়ালাম। বেশ বড় ফাঁকা জায়গাটা, আর তারই চারিদিকে একটা করে রুমের দরজা। লোকটা আমাদের হলরুম থেকেই দেখাচ্ছিল কোনটা কিসের রুম আর কোনটায় আমরা থাকব। এমন সময় একটা রুমের খোলা দরজার ওপার থেকে একটা শব্দ এলো। আমরা সবাই সেই দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হঠাৎ কেকার কনুইয়ে ধাক্কা খেলাম। ওর দিকে তাকাতে ও কেয়ারটেকার লোকটির দিকে ইঙ্গিত করল। যা দেখলাম তাতে আমারও একটু ভয় লাগলো। লোকটাও শব্দের উৎস লক্ষ্য করে তাকিয়েছিল, কিন্তু তার দৃষ্টি কেমন যেন ঘোলাটে মতো। আমি একবার কেকার দিকে দেখলাম, ও ভয় পেয়েছে। হঠাৎ কুন্তল চেঁচিয়ে প্রশ্ন করে উঠল, বিড়াল নাকি? বুঝলাম ও লোকটাকে দেখেনি, না হলে ক্যাবলার মতো এই প্রশ্নটা করে উঠত না। লোকটি কিন্তু স্বাভাবিকভাবেই উত্তর দিল, কি জানি, গিয়ে দেখছি। আপনারা না হয় আপনাদের রুমে যান, বাকি কথা পরে হবে। আমরা হল ঘর থেকে বেরিয়ে একটা রুমে গিয়ে ঢুকলাম। ঠিক করলাম এটাতেই আমি আর কুন্তল থাকবো, আর পাশেরটায় কেকা। কেকা কিন্তু ওর রুমে গেল না। ও আমার কাছে এসে বসে বলল, দেখলি লোকটার চোখটা? দেখলাম। আমার না এই বাড়িটা ঠিক ভালো লাগছে না রে। হুস, তুই বেকার ভাবছিস। কি এমন হয়েছে? সবই তো ঠিকই আছে। সব ঠিক আছে, প্রথমে বিড়াল, এখন ওই লোকটার চাউনিটা, এগুলো তো ঠিক লাগছে। আরে বেড়াল তো আসতেই পারে, আর লোকটা, উনি তো স্বাভাবিকভাবেই কথা বলল। তেমন কিছু তো মনে হলো না। হয়তো একভাবে তাকিয়েছিল, তাই চোখের চাউনিটা ওরম লাগছিল। আর চিন্তা করছিসই বা কেন? আমরা তো আছি নাকি? কি গুজুর গুজুর করছিস রে? আমরা কুন্তলকে আর কিছু জানালাম না। আমরা ফ্রেশ হয়ে নিতেই কেয়ারটেকার লোকটি জানালো দুপুরের খাবার রেডি। আমরা লাঞ্চটা সেরে নিলাম। ভালোই খাওয়া দাওয়া হলো, মাংসের ঝোল আর ভাত। দুপুরে আর শুলাম না, কিছুক্ষণ বসে গল্প করে আমরা বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখতে। সত্যি গ্রামটা ছবির মতো সুন্দর। কাঁচা রাস্তা, রাস্তার দুপাশে গাছ, চাষের জমি, দূরে দূরে কাঁচা বাড়ি, সব মিলিয়ে দারুণ একটা গ্রাম্য পরিবেশ। মনটা ভালো হয়ে গেল। দুপুরে ঘটে যাওয়া ঘটনাগুলো মন থেকে মুছেই গেল এক প্রকার। সন্ধে নামছে, নতুন জায়গা, অন্ধকার নামলে রাস্তাঘাট ভুল হওয়ার চান্স থাকে অনেক বেশি। তাই আর দেরি করলাম না, কিন্তু তাও চারদিক বেশ অন্ধকার হয়ে গেল। ফিরে দেখলাম বাড়িটা অন্ধকারে কালো পাহাড়ের রূপ ধারণ করে আছে। এমনিতেই বাড়িটা গ্রামের বসতি থেকে বেশ দূরে, একদম ফাঁকা জায়গায়। আমরা ভিতরে গিয়ে দেখলাম কেয়ারটেকার লণ্ঠন হাতে দাঁড়িয়ে। উনি বললেন এখানে নাকি বড্ড লোডশেডিং হয়, গ্রামের সাইটে নাকি এরমই হয়। দুপুরেই কেয়ারটেকারকে জানিয়েছিলাম রাতে একটু চিকেন রোস্টের ব্যবস্থা করতে, কারণ কলকাতা থেকে আসার সময় আমরা একটু পানীয়র ব্যবস্থা করেছিলাম। আমার আর কুন্তলের জন্য বিয়ার, আর কেকার জন্য সফট ড্রিঙ্ক। ও এসব খায় না। কেয়ারটেকার লোকটি সেরমই ব্যবস্থা করে দিল। আমরা বাড়ির উঠোনটায় গোল করে বসলাম, আর মধ্যিখানে হারিকেনটাকে রাখলাম। ঝিরঝিরে হাওয়া দিচ্ছিল, আশপাশ থেকে শত শত রাতের পোকারা ডাকাডাকি করছিল। সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ তৈরি হলো। বিয়ার আর চিকেন রোস্ট সহযোগে আড্ডা চলতে লাগলো। খাওয়া দাওয়া গল্পের মাঝে কেকার জল তেষ্টা পেল। এটা তো খেয়ালই করিনি, জল নিয়েই বসা হয়নি। কুন্তল আমি আনছি দাঁড়া বলে উঠে গেল। ও
অনেকক্ষণ হয়ে গেল, কুন্তল এলো না। দেখে কেকা মশকরা করে বলল, কি রে ভাই, হারিয়ে গেল নাকি ঘরের মধ্যে? আর ঠিক তখনই রক্ত জল করা একটা আর্তচিৎকার ভেসে এলো ঘরের ভেতর থেকে। কেকার দিকে চাইলাম, ওর মুখ সাদা হয়ে গেছে। ও কাঁপা কাঁপা গলায় বলল, এটা এটা তো কুন্তলের গলা শাগনিক। ও এমন ভাবে চিৎকার করলো কেন রে? সেটা এখানে বসে বোঝা যাবে না, চ গিয়ে দেখি। আমরা লণ্ঠনটা নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়লাম। আমরা জানতাম কিচেনেই খাবার জল পাওয়া যাবে, সুতরাং সেই দিকেই এগোতে লাগলাম। কিন্তু আমাদের বেশি দূর যেতে হলো না। বড় হল ঘরটার ঠিক মাঝখানে আমাদের চোখ পড়ল। আর আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ের তলার মাটি যেন কেঁপে উঠল। একটা শীতল স্রোত আমার শির দ্বারা বেয়ে উপরে উঠে গেল। কেকা চিৎকার করে উঠল। আমাদের সামনে কুন্তল, কিন্তু ও মেঝেতে দাঁড়িয়ে নেই, ও রয়েছে শূন্যে। দুটো হাত দুদিকে করে ও শূন্যে ভাসছে। হঠাৎ আমাদের চিন্তা বুদ্ধিকে অবশ করে দিয়ে কুন্তল ঝুপ করে মেঝেতে পড়ে গেল। আমরা ভয়ে ভয়ে ওর দিকে এগোতে লাগলাম। ওর কাছে গিয়ে ওকে ডাকলাম, এই কুন্তল, 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 কুন্তল ওঠ, 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 এই কুন্তল, কি হয়েছে তোর? কিন্তু ও সাড়া দিল না। অন্ধকারে ওর মুখটা দেখার চেষ্টা করলাম, কিন্তু কিন্তু ওর চোখের মনি কই? সেটা পুরো সাদা, ওর চোখে কোনো মনি নেই। কি মনে হলো ওর নাকের কাছটা হাত দিয়ে দেখলাম। সর্বনাশ, ওর নিঃশ্বাস পড়ছে না। আমি কাঠ হয়ে গেলাম। কাঁদতে কাঁদতে কেকা আমায় ঠেলা মেরে জিজ্ঞেস করতে লাগলো, এই শাগনিক, শাগনিক, কি হয়েছে কুন্তলের? বল না, তুই চুপ করে গেলি কেন? বল না, কথা বলছিস না কেন? বল না, কি হয়েছে কুন্তলের? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। কুন্তলের দিকে তাকিয়ে আমি ধীরে ধীরে বললাম, ও আর নেই রে, ও মারা গেছে কেকা। না, না! ও ছিটকে সরে গেল কুন্তলের কাছ থেকে। কাঁদতে কাঁদতে বসে পড়ল মেঝেতে। হঠাৎ ধরাম করে একটা শব্দ হলো। দুজনেই মুখ ঘুরিয়ে দেখলাম সদর দরজাটা বন্ধ হয়ে গেছে। তা দেখে কেকা ছুটতে গেল দরজার কাছে আর জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। এবার আমারও ভয় হলো। কুন্তল মারা গেছে, দরজা বন্ধ হয়ে গেছে, আমরা এখন এখানে বন্দি। এসব এসব কি হচ্ছে? কেন হচ্ছে? এবার কি তবে আমাদের সাথে? আমাদের পালাতে হবে। দরজার দুপাশে দুটো কাঁচের জানলা ছিল। জানলাটা পেরোতে পারলে উঠোনে গিয়ে পড়ব। ওখান থেকে সোজা গেট, গেট পেরিয়ে বাইরে। আমি কেকার হাত ধরে একটা জানলায় টেনে নিয়ে গেলাম আর পাশ থেকে একটা লোহার ফুলদানি দিয়ে সজোরে মারলাম জানলার গায়ে। অমনি ঝনঝন করে জানলাটা ভেঙে গিয়ে কাঁচগুলো ছড়িয়ে পড়ল। আমি প্রথমে কেকাকে ধরে জানলা দিয়ে পার করালাম, তারপর নিজে পেরোলাম। আমরা দৌড়তে লাগলাম। উঠোন পেরিয়ে সবে নুড়ি কাকড় বিছানো রাস্তায় গিয়ে পড়েছি। হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, কি, কোথায় যাচ্ছেন? পিছন ফিরে দেখি কেয়ারটেকার লোকটি। আমরা একটু সাহস ফিরে পেলাম। হন্তদন্ত হয়ে লোকটির কাছে গিয়ে এক প্রকার রাগে, কষ্টে, ভয়ে আমি তাকে চিৎকার করে জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? আমাদের বন্ধু কুন্তল, কুন্তল মারা গেছে। আমরা অবাক হয়ে গেলাম। এই লোকটি কি করে জানলো? উনি তো এখানে ছিলেনই না। এবার আপনাদের পালা। মানে
আমরা দুজনেই একসাথে চেঁচিয়ে উঠলাম, ছোট কর্তা কাউকে ছাড়বে না, ছাড়বে না কাউকে। কেকা বলে উঠল, ছোট কর্তা? কে ছোট কর্তা? কার কথা বলছেন আপনি? আপনারা তো তাকে ভালো করেই চিনতেন, তাই না? সে গম্ভীর গলায় বলেই চলল, 2017 সালের ফার্স্ট ইয়ার, নিখিল চৌধুরী। চোখের সামনে সব ভেসে উঠল। নিখিল? নিখিল চৌধুরী? ফার্স্ট ইয়ারের সেই নিরীহ ছেলেটা যে আত্মহত্যা করেছিল? কিন্তু ও তো মারা গেছে। আর তাকে মেরেছিলেন আপনারা। আমরা? হ্যাঁ হ্যাঁ, আপনারা। কিন্তু কিন্তু ও তো সুইসাইড করেছিল। আর সেটা করতে বাধ্য করেছিল কে? আপনারা। আপনাদের দিনের পর দিন র্যাগিং করে ওই নিরীহ নিষ্পাপ ছেলেটাকে অপমান, লজ্জায়, কষ্টে আত্মহত্যা করতে বাধ্য করেছিলেন। তার মৃত্যুর জন্য দায়ী আপনারা। আপনি আপনি এসব কি করে জানলেন? এই 2 হাতে তাকে আমি বড় করেছি, আমি জানবো না তো কে জানবে? ছোট থেকেই ছোট কর্তা আমাদের লাজুক। এই যে ঘর দেখছেন, এটা তাদেরই। আমি তাকে ছোট থেকে একটু একটু করে বড় হতে দেখেছি। বড্ড ভালোবাসতাম তাকে আমি। কিন্তু সময়ের সাথে সাথে সে বড় হলো। লেখাপড়া শিখতে তাকে কলকাতায় যেতে হলো। ওরা সবাই চলে গেল। ছোট কর্তা কলেজে ভর্তি হলো। আর দিনের পর দিন আপনারা তাকে অপমান করতে লাগলেন। কিন্তু ছেলেটা আমাদের এত শান্ত যে সে কথা কাউকে মুখ ফুটে বলতে পারল না। আত্মহত্যা করল। তাই আপনাদেরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। ছোট কর্তা আপনাদেরও ছাড়বে না। আমরা লোকটির মুখ থেকে সব শুনলাম। শুনতে শুনতে আমার পা কাঁপতে লাগলো। আমি জানি না কেকার এখন কি অবস্থা। হঠাৎই ও না করে চিৎকার করে উঠল। আমারও ভয় হলো, প্রাণের ভয়। আমরা প্রাণের ভিক্ষা চাইতে লাগলাম। এমন সময় লোকটির পিছন থেকে একটা বীভৎস গলার স্বর ভেসে এলো, তোদের ক্ষমা করব না আমি। এই কথা শেষ হবার সাথে সাথে আমার পাশে দাঁড়িয়ে থাকা কেকা শূন্যে উঠে গেল। ওর পা ছটফট করতে লাগলো। 2 হাত দিয়ে যেন গলার কাছে কোনো অদৃশ্য হাত ছাড়াতে চেষ্টা করতে লাগলো। আমি হতবুদ্ধি হয়ে ওকে নিচে নামানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না। কোনো এক অদৃশ্য হাতের ধাক্কা খেয়ে আমি গিয়ে পড়লাম গেটের কাছে নুড়ি কাকড় রাস্তার উপর সজোরে। আমি আর উঠতে পারলাম না। ব্যথায় কোকিয়ে উঠে আমি ওখানেই পড়ে রইলাম আর দেখতে থাকলাম কেকার ছটফটানি। এক সময় ছটফটানি বন্ধ হয়ে গেল। কেকা ছিটকে পড়ল উঠোনের এক পাশে, যেন কেউ বল নিয়ে খেলছিল আর খেলা শেষ হয়ে যেতে সেটা ছুঁড়ে ফেলে দিল। আমি কেকার দিকে তাকিয়ে রইলাম। ওর শরীরটার দিকে তাকিয়ে আমার কোনো সন্দেহ রইল না যে ওই শরীরে আর কোনো প্রাণের অস্তিত্বই নেই। আমি উঠে দাঁড়ালাম আর কিছু না ভেবে আমি ছুটতে গেলাম দরজার কাছে। দরজাটা কিছুতেই খুলছে না, যেন কেউ তালা মেরে রেখেছে গেটে। ঠিক তখনই
শুনতে পেলাম পিছনে দুটো বীভৎস হাসির শব্দ। সেই হাসি আমায় জ্ঞান শূন্য করে দিল। কোনো রকমে আমি দরজার গা বেয়ে দরজা টপকে পড়লাম ওপর থেকে নিচে। রাস্তার কাপড় ঢুকে গেল আমার কনুইয়ের উপর দিকে। আমি যন্ত্রণায় ছটকে উঠলাম, কিন্তু সেই হাসির শব্দ আমায় সেখানে বসে থাকার অবকাশ দিল না। আমি দৌড় লাগালাম। যতটা জোরে দৌড়ানো যায় আমি ততটা জোরে দৌড়লাম। সেই গ্রামের অন্ধকার রাস্তায় দিক বিদিক জ্ঞান হারিয়ে আমি দৌড়চ্ছিলাম। হঠাৎ আমার পায়ে কি একটা লাগলো, আর আমি মুখ থুবড়ে পড়লাম রাস্তার উপর। পড়ে যেতে যেতে মনে হলো কোনো কালো অন্ধকার কুয়োর মধ্যে আমি ধীরে ধীরে পড়ে যাচ্ছি। শুনছিলেন চৌধুরী ভিলার বিভীষিকা। গল্প পাঠে রাজীব। সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় শাওনি। সাউন্ড ও পোস্টার ডিজাইনে শাওনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে। আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের শনিবার নতুন এক গল্প নিয়ে, শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে। কিপ লিসনিং।